ঘন গহীন জঙ্গলের মধ্যে রয়েছে একটি পুরনো ভাঙা বাড়ি। আর এই বাড়িটিতে মানুষের ছদ্মবেশে থাকতো একটা পিশাচ। কারণ পিশাচের মতো কেউ নাকি ছলনা করতে পারে না, তাই সে পিশাচ চতুরতার সাথে যে মানুষকে ধোঁকা দিয়ে এমন কিছু ঘটায় যেটা বর্ণনা করা সম্ভব নয়। শোনা যায় তার হাত থেকে আজ অবধি কেউ বাঁচতে পারেনি। আর এই মুভিটিতে একের পর এক যে ঘটনাগুলি ঘটবে সেগুলো কে ঘটাচ্ছে, এর পেছনে আসল মাস্টারমাইন্ড কে, জানতে হলে দেখতে হবে মুভিটি শেষ পর্যন্ত। আর হ্যাঁ, মুভির শেষের দিকে রয়েছে অন্যরকম একটা টুইস্ট। সিনেমার শুরুতে আমরা এক ব্যক্তিকে দেখতে পাই যে নদীর ধারে ছিপ দিয়ে মাছ ধরছিল। এরপর এই গল্পের মেন ক্যারেক্টারকে দেখানো হয়েছে যার নাম জংজু। সে তার ফ্যামিলির সঙ্গে লাঞ্চ করছিল। সে সময় জংজু এর কাছে একটা কল আসে। আসলে জংজু একজন পুলিশ অফিসার। জংজু এর কাছে একটা কল আসে যে কোথাও একটা মার্ডার হয়েছে। তাই সে তাড়াতাড়ি ওই মার্ডার স্পটে পৌঁছে যায় আর দেখে কিলার সেখানে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে যে সে মারা গেছে এবং তার পুরো শরীরে অ্যালার্জি বেরিয়েছে। তারপর পুলিশ অফিসার জংজুর ঘরের ভিতরে গিয়ে দেখে ডেড বডিকে টুকরো টুকরো করে কেটে বেঁধে রাখা হয়েছে। জংজুয়ের সঙ্গে যে পুলিশ অফিসার ছিল সে বলে মার্ডার এখানে হয়নি, বরং অন্য কোথাও মার্ডার করার পর ডেড বডিকে এখানে নিয়ে আসা হয়েছে। তারপর তারা সেই লোকেশনে যায় যেখানে আসল মার্ডার হয়েছে। ওই জায়গাটা খুবই অদ্ভুত দেখতে। দেখে মনে হচ্ছে এখানে কেউ রিচুয়াল পারফর্ম করেছে। সেখানে তারা এমন কিছু জিনিস দেখে যেগুলি কালো জাদু করার কাজে লাগে। সেখানে এমন একটি গাছ ছিল যেটা পুড়ে যাওয়ার পরও ছোট ছোট মানুষের মাথার খুলির মতো দেখাচ্ছিল। পুলিশ অফিসার জংজু ওই গাছটিকে টাচ করতে যাচ্ছিল, তখনই তার বাকি সাথীরা তাকে ডেকে নেয়। এরপরে আমাদের একটি জঙ্গল দেখানো হয় যেখানে একটি মানুষ শিকার করছিল, কিন্তু তার পা পিছলে যাওয়ার ফলে সে নিচে পড়ে যায়। তার মাথায় আঘাত লাগার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান আসার পর সে দেখে একটি জঙ্গলি মানুষ তার শিকার খাচ্ছে। ওই জঙ্গলি মানুষটি শিকারীকে দেখে নেয়, তারপর তার দিকে এগিয়ে আসে। শিকারীটি মানুষটির দিকে লক্ষ্য করে দেখে যে তার চোখ কোনো নর্মাল মানুষের মতো নয়, তার চোখ ছিল একদম লাল। শিকারী ভাবে এটা কোনো ঘোস্ট হতে পারে। আসলে এসব কথা জংজুকে অন্য একজন পুলিশ অফিসার বলছে। অন্য পুলিশ অফিসারটির কথা অনুযায়ী গ্রামের যত সব মার্ডার হচ্ছে সেসব কিছু ওই জাপানি মানুষটির জন্যই হচ্ছে যাকে জঙ্গলে দেখা গিয়েছিল। কিন্তু জংজু তার কোনো কথায় বিশ্বাস করে না। জংজু তাকে বলে যেসব লোকদের মার্ডার হয়েছে তাদের পোস্টমর্টম রিপোর্ট অন্য কিছু বলছে। সে আরও বলে ওই জাপানি মানুষটি আমাদের মতো নর্মাল মানুষ, সে ওরকম কিছু করতেই পারে না। পরের দিন জংজুয়ের কাছে আরও একটি মার্ডারের ব্যাপারে খবর আসে। এবারের মার্ডারে পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে এবং পুরো বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে যাওয়ার পর জংজু একটি রহস্যময় মেয়েকে দেখতে পায় যে একটি সাদা কালারের ড্রেস পরেছিল। ওই মেয়েটি জংজুকে বলে মার্ডারের আগে আমি এই ফ্যামিলির সঙ্গে দেখা করেছি। তারা আমাকে বলেছিল ওই জাপানি মানুষটি একটি ঘোস্ট হতে পারে। ওই জাপানি মানুষটি এই ফ্যামিলিকে মার্ডার করেছে। এই কথা প্রমাণ করার জন্য ওই মেয়েটি জংজুকে বাড়ির ভেতরে নিয়ে যায়। তারপর ওই অদ্ভুত মেয়েটি জিজ্ঞেস করে তুমি কি কখনো ওই জাপানি মানুষটিকে দেখেছো? তখন পুলিশ অফিসারটি বলে হ্যাঁ, আমি তাকে 2 থেকে 3 বার দেখেছি। তখন মেয়েটি বলে এবার তোমাকে নিজের খেয়াল রাখতে হবে, কারণ এবার ওই জাপানি মানুষটির টার্গেট তুমি এবং তোমার পরিবার। জংজু এই মেয়েটির কথা সম্পূর্ণ বুঝে ওঠার আগেই তার কাছে একটি ফোন আসে এবং সে বাইরে চলে যায়। পুলিশ অফিসার কথা বলা শেষ করে বাড়ির ভেতরে আসে। ততক্ষণে ওই রহস্যময় মেয়েটি সেখান থেকে গায়েব হয়ে যায়। জংজু সেই সময় বাড়ির দ্বিতীয় দিক থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। যখন সে আওয়াজটা শুনে সেদিকে এগিয়ে যায় তখন সে ওই জাপানি মানুষটিকে দেখতে পায়। সে একটি পশুকে কামড়ে ছিঁড়ে খাচ্ছিল। তখন ওই জাপানি মানুষটি পুলিশ অফিসারকে দেখে নেয় এবং তার কাছে চলে আসে। পুলিশ অফিসারকে খেতেই যাবে, হঠাৎই তার ঘুম ভেঙে যায়। তারপর আমরা বুঝতে পারি যে পুলিশ অফিসারটি ওই জাপানি মানুষটিকে শুধু স্বপ্নেই দেখেছে, বাস্তবে দেখেনি। জংজুয়ের মেয়ে ইউজিংয়ের খুবই শরীর খারাপ ছিল। সে মনে করে ইউজিংয়ের হয়তো সাধারণ জ্বর হয়েছে, তাই সে অতটা গুরুত্ব না দিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। তারপর তারা ওই জাপানি মানুষটির ব্যাপারে ইনফরমেশন নেওয়ার জন্য সে হান্টারের কাছে যায় যাকে সিনেমার প্রথমে দেখানো হয়েছিল। তারপর সে হান্টার তাদেরকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে সেই জাপানি মানুষটি একটি পশু ছিঁড়ে খাচ্ছিল। তারা সবাই এই জায়গাটাকে পুরোপুরিভাবে ইনভেস্টিগেশন করার আগেই ওই হান্টারের উপর বিজলি পড়ে যায়। তখন পুলিশ অফিসার তাকে হাসপাতালে নিয়ে আসে। এখানে প্রথমে আমরা ওই কিলারকে দেখতে পাই। ওই কিলারের শরীর অদ্ভুতভাবে মোচড়াচ্ছিল।
ওই অবস্থাতেই সে মারা যায়। তারপর পুলিশ অফিসার বাড়ি চলে আসে। তখন সে দেখে তার মেয়ে সেই রকমই ভাবে শরীর মচড়াচ্ছিল, যেরকম কিলার করছিল। কিন্তু জংজু তার মেয়েকে কন্ট্রোল করে নেয়, তাই তার মেয়ে মারা যায় না। কিন্তু তার মেয়ের আচরণ অদ্ভুত হতে শুরু করে। যেমন খাবার খেতে বসে সে অনেক বেশি পরিমাণে মাছ খাচ্ছিল, যেটা সে আগে কখনোই খায়নি। এজন্য ইউজিং এর মা জংজুকে ডেকে বলে, হয়তো ইউজিং এর উপর কোনো খারাপ আত্মা, না হয় শয়তানের ছায়া পড়েছে। আমাদের ইউজিংকে কোনো ভালো পুরোহিতকে দেখানো দরকার, যে ভালো রিচুয়াল পারফর্ম করতে পারে, যাতে করে ইউজিং এর কাছ থেকে খারাপ আত্মা বা শয়তান দূর করতে পারবে। কিন্তু জংজু এর এসবের প্রতি কোনো বিশ্বাস ছিল না, তাই সে তার কথা ইগনোর করে পুলিশ স্টেশনে চলে আসে। জংজু এর পুলিশ সাথী তাকে একজন মানুষের সঙ্গে দেখা করায়, যে একজন পুরোহিত। এর সঙ্গে সঙ্গে সে জাপানি ভাষাও জানত। পুলিশ অফিসারটি এটা বলে যে হয়তো এই লোকটি তাদের প্রয়োজনে লাগতে পারে। এখন আমরা ওই জাপানি মানুষটির সঙ্গে দেখা করতে যাব, কারণ গ্রামের সব মানুষরা এটাই বলছিল যে এসব কিছু জাপানি মানুষের জন্যই হচ্ছে। তারপর তারা পুরোহিতকে নিয়ে ওই জাপানি মানুষটির বাড়িতে যায়। সেখানে পুলিশ অফিসারটি এমন কিছু ছবি দেখতে পায়, যেগুলি ওই গ্রামের মারা যাওয়া মানুষদের, যারা মারা গেছে। এদিকে জংজু অন্য আরেকটি ঘরে যায়। ঘরটি দেখে মনে হচ্ছে সেখানে রিচুয়াল পারফর্ম করা হয়েছে, যেখানে অনেক কালো জাদুর জিনিস রাখা আছে। তখনই সেখানে ওই জাপানি মানুষটি চলে আসে। তারা মনে করে যে হয়তো জাপানি মানুষটি একটি ঘোষ, তাই তারা ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। জংজু এর সঙ্গে যে পুলিশ অফিসারটি ছিল, সে জংজুকে বলে, ওই জাপানি মানুষটির পরের টার্গেট হলো তোমার ফ্যামিলি। জংজু তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে বুঝতে পারলে? তখন পুলিশ অফিসারটি জংজুকে একটি জুতো দেখায়, যেটা জংজু এর মেয়ের ছিল। তারপর জংজু বাড়ি